এই যে মানুষকে ভাগ করে ফুট জানে ফুট জানে কেন? কারণ ফুট না হলে লুট হয়। দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট। আমরা এটা কথা করে সবাই বুঝতে পারছিলেন না। এমন কায়দা করে বলেছিল যে তৃণমূল এত দুর্নীতি, এত নচ্ছারপাড়া, এত ধর্ষণ, এত খুন, এত রকম দাঁড়িয়ে পঞ্চায়েতিকা করবে পুলিশকে দিয়ে, মস্তানকে দিয়ে, গুন্ডাকে দিয়ে ভোট করতে হয়েছে। আগের মতো পরিবেশ দিতে পারবে না, কষ্ট করতে পারবে না, ভোটের দিতে পারবে না। তারপরে যখন মানুষ এক কাজ করেছে, প্রতিরোধের ক্রিয়া হয়েছে, কতদিন সহ্য করবে? ভোটে পারেনি, প্রচারে পারেনি, ভোটের দিন মিথ্যা মামলা দিয়েছে। জিতে গেছে তার সার্টিফিকেট লুট করেছে। আর এখন মনে করছে এইবারে ভোটে ভোট লুট করবে। আমি নিজে মুর্শিদাবাদে প্রার্থী হয়েছিলাম, এখানে একজন মুর্শিদাবাদের ছেলে এখানে কাজ করতে এসছে, নাম জেলা এসে বললো আমি মুর্শিদাবাদে গিয়ে মানিকতলা আপনাদের ভোট দিয়ে এসছি, আপনি জিতবেন। কেন এই যে বিরোধী একটা হয়ে যায়? এটা আমার বলে না, রাজ্যে এবং গোটা দেশে একটা আবহাওয়া তৈরি হবে। 6 দফার ভোট হয়েছে আর গোটা দেশে বিজেপি হাওয়া পাতলা হয়েছে। আর মোদী এখানে ছুটে ছুটে আসছে, মমতার সঙ্গে সাংঘাত হয়েছে। দেখবেন ডায়মন্ড হারবারে মোদী নেই, যোগী নেই, অমিত শাহ নেই, যাদবপুর আছে, হয়ে যায় না? কলকাতা আছে, একেবারে বেছে নিয়ে এই অভিষেক যে দুর্নীতি করেছে তার তো জেলে যাওয়া উচিত। কয়লা পাচার কাণ্ডে মমতা ব্যানার্জি মোদীকে, অমিত শাহকে ধরে সিবিআই এর চার্জশিট থেকে নাম আলাদা করবেন। এখানে যেমন মিথ্যা মামলা হয়, আর অন্যদিকে তৃণমূলের লোকদের ফেসে গেলে মমতা বলে আমি তোমাকে বাঁচাবো। এই জন্য অনেক তৃণমূলের ছেলে আছে দেখবেন, বলে কেন তৃণমূল করছো? কি করবো, পুলিশ মিথ্যা মামলা দিয়ে দিয়েছে, কাজ না করলে আমাকে পেছনে লাগবে, এনডিপিএস কেস দেবে, পানি কেস দেবে। আমরা গিয়েছি হাইকোর্টে, হাইকোর্ট থেকে অর্ডার বার করেছি, কোন পুলিশের, কোন থানা, কোন আইসিওসি তার ক্ষমতা এখন আর নেই যে কাউকে পানি কেস দেবে আর গাঁজা কেস দেবে। আগে অনুব্রত বলে দিয়ে তো গাঁজা কেস দেবে, এখন সে অনুব্রত নিয়ে দেবে, তাই না? আর অনেকেই জেলে আছে। এই যে কাকুর ডলার সব মনে আছে, স্যাম্পল নিতে 6 মাস টাকা লাগে, আর তারপরে তার টেস্ট করে রিপোর্ট পেতে আরো 4 মাস, যাতে জানুয়ারি ভোটটা পার হয়ে যায়। কারণ এই ডলার সবের মধ্যে এই অভিষেকের সব টাকা পয়সা লেনদেন, আইএস আইপিএস অফিসার তারা জলদাসের কাজ করেছে, সব ধরা পড়বে, সব রেকর্ড আছে। আমি নিচে বলেছিলাম আজকাল এই যে রেটনের কাছ থেকে ভাড়া নিয়েছেন আপনারা, এরকম এই যে এখানে যেমন ছোট ছোট নায়িকা বিজেপি তৃণমূলে সব ঢুকে ঘোরে না, একটা দুটো সিরিয়াল করে, একটা দুটো রিয়েলিটি শো করে, এরকম ইন্টারন্যাশনাল বিদেশে তারা কি করে, একটু নাম হয়ে যায়, তারপরে অ্যাকাউন্ট খোলে ইন্টারন্যাশনাল ব্যাংকগুলোতে, তারপরে রেকর্ডের মতো অ্যাকাউন্ট ভাড়া দেয়। যেমন যৌনকর্মীরা নিজের দেহ ভাড়া দেয়, এরকম এরা নিজের ব্যাংকের খাতা, অ্যাকাউন্ট, পাসবই ভাড়া দেয়। অভিষেক ব্যানার্জি এরকম 14 জন বিদেশি বান্ধবী যৌনকর্মীদের খাতা নিয়ে ভাড়া নিয়েছে ব্যাংকে, আর আমাদের রাজ্যে লুট করা টাকা পাঠিয়েছে। আমি যখন বললাম, বললো মানহানি মামলা করবো, 277 টাকা উকিলের চিঠি আমাকে পাঠাবে। আমি বললাম যার মান নেই তার হানি করে আছে, আজকে তো মামলা করেন। আমি প্রত্যেকটা মিটিং এ নিয়ম করে বলছি, কারণ আমি চাই মামলা করি, কারণ ইডিসি কাছে সব। কেউ কেউ বললো নেতা কে হবে, আমরা বললাম আমাদের দেশের নেতার অভাব নেই, নীতি লাগবে। আরএসএস এর বিরুদ্ধে, সাল পরিবারের বিরুদ্ধে ওরা যেভাবে ফাঁসিবাদ কায়েম করতে চাইছে, আমাদের গণতন্ত্র, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের মানুষের ঐক্য, আমাদের সম্প্রীতি, আমাদের শান্তি, এটাকে নষ্ট করছে। তাকে সরাতে হলে তার থেকে ট্রেন ছাড়ে দিল্লির জন্য অনেকেই বোঝে, সবাইকে আর দিল্লিতে পৌঁছয়। মমতা ব্যানার্জি বর্ধমান, আসানসোল আসবার সঙ্গে সঙ্গে বলে এই গাড়ি যাবে তো আমি নেমে যাবো,
তারপর চেন কেটে নেমে পড়লো। কেন নেমে পড়লো? কারণ ভাইপোকে জেলের বাইরে রাখতে হবে। ওইদিকে বিজেপি RSS হাতের মোচড় দিচ্ছে, সবাই একটা হলো, উনি নেমে গেলেন। এখন দেখবেন একবার বলে আমি আছি, একবার বলে আমি নেই, বলে না? আমরা ছোটবেলায় এরকম লুকোচুরি খেলতাম তো, হ্যাঁ? আর একদম ছোট বাচ্চাদের টুকি টুকি খেলে, কখনো চোখে দেখে কখনো দেখতে পায় না। মমতা ব্যানার্জি এরকম করছে। একবার বলছে আমি ইন্ডিয়া ব্লক তৈরি করেছি, আমি নাম দিয়েছি। আবার বলছে আমি বাইরে থেকে সমর্থন করবো। আচ্ছা, তুমি যদি ভেতরে থাকো তাহলে বাইরে কেন সমর্থন করবে? আর তুমি যদি বাইরে থাকো তাহলে ভেতরে ঢুকতে চাইছো কেন? কারণ যত বিজেপি যখন বলেছিল 400 পার, তখন মমতা বললো আমি এদিকে নেই ওদিকে, ট্রেন থেকে নেমে গেল। আর এখন যখন রাজ্যের লোক বলছে, যখন মোদী বলছে 400 পার, দেশের লোক বলছে 30 পার করে ছেড়ে দেওয়া হবে, কোনো 400 পার হবে না। তখন বলছে আমি তোর সঙ্গে আসছি। আচ্ছা, এটা কি টোটো অটো? হাত দেখে দিলে ট্রেনে গেল, তো রাজধানী ট্রেন তো অনেক এগিয়ে গেছে। আর তুমি যে ট্রেন থেকে নেমে গেছো, তো ট্রেনে তো টিকিট ক্যান্সেল হয়ে গেছে। এখন যদি ট্রেনে জোর করে উঠতে যাও তাহলে তো বিনা টিকিটে ধরা পড়বে এবং জেলে যাবে। মহাবিড়ম্বনা মুখ্যমন্ত্রী, যদি জেলে ওঠে বিনা টিকিটে তাহলে জেলে যাবে, আর যদি ট্রেনে না ওঠে তাও জেলে যাবে। আর এই জন্য এখন রাজ্যের মানুষের চিন্তা নেই, মানুষের ঐক্যের চিন্তা নেই। এত বড় ঝড় এলো, কি হতো কোনো চিন্তা নেই। শুধু দুই ভাইপো বউকে কি করে বাঁচাবে তার চিন্তা। আর দেশের চিন্তা আমাদের করতে হচ্ছে, মানুষকে করতে হচ্ছে। ব্যক্তির লড়াই হবে মোদির সঙ্গে। মমতা বললো আমি, নীতিশ কুমার বললো আমি, কেজরিওয়াল বলবে আমি। ওরা বলে তাদের মোদির বিরুদ্ধে কে? আজকে মোদিকে কি করেছে, আগে থেকে একটা দেবতা বানানোর চেষ্টা করেছে। খবরের কাগজে, টেলিভিশনে দেখেছেন, নিজে দেখেছেন, এরকম একদম একটা বিশাল করে তিলক লাগিয়ে গেরুয়া পরে কখনো গুহায় চলে যাচ্ছে, কখনো সমুদ্রের নিচে চলে যাচ্ছে, কখনো পাহাড়ে উঠে যাচ্ছে, হচ্ছে না? রাম মন্দির নির্মাণ করেছে বলে আমি রামকে নিয়ে এলাম। তারপরে পার্লামেন্টের ভবন নতুন তৈরি হয়েছে, ওই যজ্ঞ করছে, পুরুত্রদের দরকার নেই। আর এখন 4 দিন আগে কি বললো? বলে যতদিন আমার মা বেঁচে ছিল আমি মনে করতাম আমার মায়ের পেটে আমি জন্মেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি কোনো মায়ের পেটে জন্মাইনি, আমাকে ওপর থেকে একেবারে সরাসরি ডাউনলোড করে দিয়েছে। এই যে হোয়াটসঅ্যাপ বেশি ঘাটলে এটা হয়, হোয়াটসঅ্যাপে ডাউনলোড হয় না সব, তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এইভাবে ওরা অপপ্রচার মিথ্যাচার তো করে। এমনি এমনি বলেনি, হাততালি ব্যাপার না। হিন্দু ধর্মে, শাস্ত্রে, গীতায় লেখা আছে যদা ইলাহি ধর্মস্য গ্লানি ভবতু ভারত। তাহলে যদি গ্লানি হয়, যদি কলুষিত হয়, তাহলে অবতার আসবে, সে মুক্তি দেবে। তাহলে খুব পরিকল্পিতভাবে RSS মোদিকে একটা অবতার বানানোর চেষ্টা করেছে। প্রথমে বললো 56 ইঞ্চি। আচ্ছা, কোন মানুষের 56 ছাতি হয়? কোন মানুষের হয়? আপনাদের পাড়ায় কাউকে দেখেছি? শঙ্করপুরে দেখেছেন? বারুইপুরে এই যে কুস্তিগিররা যখন ওই যে মহিলা কুস্তিগিরদের অপমান করলো, শ্লীলতাহানি করলো বিজেপির MP, তখন সব টেলিভিশনে দেখেছেন, সব কুস্তিগিররা রাস্তায় নেমে গেছিল, পদক ফেরত দিল। কোন কুস্তির পালওয়ানেরও 56 ইঞ্চি হয় না, অথচ টিভি মিডিয়া মানুষের মধ্যে বললো 56 ইঞ্চি ছাতি, যেটা নয়। এইভাবে ওরা মিথ্যাকে সত্য হিসেবে চালানোর চেষ্টা করে। আরে কোন মানুষের 56 ছাতি হয়? মোষের হয়, গরুর হয়, গন্ডারের হয়, জলস্থির হয়, হাতির হয়। কোন মানুষের কখনো 56 ছাতি হয় না। কিন্তু যাকে বলবে 56 ইঞ্চি ছাতি, বলে হ্যাঁ মোদি। এইভাবে মিথ্যাচার করে। আজকে দাঁড়িয়ে আমরা বললাম নীতি মানে কি নিয়ে ভোটটা হবে। CPIM বলল হক, ইনসাফ, রুটি, রুজি। ওরা কি বললো? রাম মন্দির। আচ্ছা, বিজেপি যখন রাম মন্দির বলছে, মমতা কি বললেন? ও তুমি মন্দির বলছো, আমি তাহলে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা সব। তার মানেটা কি? তার মানে হচ্ছে নির্বাচনকে ঘিরে ওরা ধর্মকে সামনে আনতে চাইছিল RSS। তাহলে মমতা কি রাজনীতি করলো? আমিও ধর্ম করবো শুরুতে। তারপরে দেখুন এখন বিজেপির হাওয়া পাতলা হলো কেন? প্রিয়াঙ্কা গান্ধী বলুন, রাহুল গান্ধী বলুন, অন্যরা বলুন, আমরা সবাই মিলে বললাম
বেকারি বেড়েছে, বেকারির কথা বলো। ড্রপ আউট হচ্ছে, স্কুলে ছেলেমেয়েরা পড়তে পারছে না, স্কুল কলেজ বন্ধ হচ্ছে, শিক্ষার কথা বলো, স্বাস্থ্যের কথা বলো, চিকিৎসার কথা বলো, রাস্তাঘাট, রেল লাইন, রেল স্টেশন, যাতায়াত, ছোট ব্যবসায়ী, দোকানদার। তাহলে যেটা মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সেটা নিয়ে হোক। কারণ পার্লামেন্টে কি ঠিক হবে? ধর্ম ঠিক হবে? পার্লামেন্টে যারা এমপিরা যাবে তারা কি বলবে? ছেলে মেয়েদের কাজ করার কথা বলবে, শিক্ষা দীক্ষার কথা বলবে। তাহলে দেখবেন শুরুতে বললো, একটা দফা করে ভোট হয়েছে, গোটা দেশে বিজেপির হাওয়া পাতলা হয়ে গিয়েছে। একমাত্র এখন মোদী এসে কোথায় যাচ্ছে? বাংলায়। কারণ এখানে তৃণমূল কংগ্রেস গত 10 বছর ধরে যে রাজনীতি করেছে সরকারে এসে, আপনাকে বুঝিয়েছে, মানুষকে বুঝিয়েছে বিজেপিকে রুখছি, কিন্তু আসলে আরএসএস এর পরিকল্পনা অনুযায়ী কুয়াগুলো আলাদা আলাদা হয়, একসঙ্গে বাঁধা থাকে, শিকড়টা এক জায়গায় থাকে না। তাহলে বিজেপি আর তৃণমূল এরকম কুয়া আলাদা, কিন্তু জটটা এক জায়গায় পেছনটা বাঁধা আছে পরিষ্কার। এটা আমরা স্পষ্ট করে বোঝা যায় না, একটু খোসা ছাড়াতে হবে, আরো খোসা ছাড়াতে হবে। এখন মোদী এসে বলছে সব লুটের টাকা ফেরত দেবো। আরে ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, ইমাম সাহেবের 16 বছরের ছেলে খুন হয়েছে। গত 12 বছরে তৃণমূলের আমলে 1000-এর বেশি দাঙ্গা হয়েছে, ছোট বড়। একটাও কমিশন হয়েছে? একটাও তদন্ত হয়েছে? বামফ্রন্ট সরকার 34 বছরে কি করেছে তার জন্য কোটি কোটি টাকা খরচ করে ডজন ডজন কমিশন করেছিল। একটা এফআইআর হয়েছে? যে বাবুল সুপ্রিয়কে মমতা বললেন দাঙ্গাবাজ, আসানসোলে রানীগঞ্জে, তাকেই নিয়ে এসে তৃণমূল বালিগঞ্জে দাঁড় করিয়ে সায়রা সাহালিমের বিরুদ্ধে এমএলএ বানিয়ে মন্ত্রী করে দিল। আজকে দাঁড়িয়ে বিহারের ভাগলপুরের দাঙ্গায় যার হাতে রক্ত লেগেছিল তার ছেলেকে নিয়ে সে কীর্তি আজাদকে মমতা ব্যানার্জি প্রার্থী করল বর্ধমান। শত্রুঘ্ন সিনহা কে? অর্জুন সিং কে? শিলভদ্র কে? তাপস রায় কে? কখন বিজেপি কখন তৃণমূল? বিজেপি আর তৃণমূল মিলে কে হিন্দু কে মুসলমান চিনিয়ে দিয়েছে, কে বাঙালি কে বিহারি চিনিয়ে দিয়েছে, কে হিন্দিভাষীকে বাংলাভাষী বুঝিয়ে দিয়েছে, কিন্তু কে বিজেপি আর কে তৃণমূল এইটা মানুষ বুঝতে পারবে না। এইটা এখন সব কুছ দিখতা হ্যায়। এতদিন এটা ছিল আন্দার কা মামলা, আর তখন সিএনআরসি নিয়ে এসে এ বললো আমি বাঙালি মুসলমানদের বার করে দেবো, আর ও বললো আমি ভারতে দেবো না। তারপরে যে ভোট হয়ে গেল, খেল খতম, পয়সা যা। এবারের ভোটের আগে ঠিক আবার সিএনআরসির কথা বলছিল, বিজেপি বলছিল, তৃণমূল বলছিল। মানুষ বলল কারোর হিম্মত হবে না। আমি নিজে পার্লামেন্টের মেম্বার ছিলাম যখন 2019 পর্যন্ত মোদীর প্রথমবারের সরকারে আমরা সিএ আইন পাস করতে দিইনি। আমি নিজে পার্লামেন্টের কমিটির মেম্বার ছিলাম। 3 বছর ধরে আমরা আটকে ছিলাম। যে সংসদীয় কমিটি হয়েছিল সিএনআরসির বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের 3 জন এমপি ছিল। পার্লামেন্টে সব রেকর্ড লেখা থাকে, যে কেউ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারে সেই 3 জন এমপির কি ভূমিকা ছিল আর মোহাম্মদ সেলিমের কি ভূমিকা ছিল। আর তারপরে মোদী আর অমিত শাহ বললেন মোহাম্মদ সেলিম কি করে পার্লামেন্টে আসে দেখে নেবে। পুরনো পচা গলা মালটাকে বিজেপি নিয়ে এসছে, তৃণমূলের কাছেও নেই। তাই তো একমাত্র সিপিআইএম জোর গলায় বলতে পারে এই যে সৃজন ভট্টাচার্য দাঁড়িয়েছে, এই যে দীপশিতা, এই যে প্রতিকূল, এটা কারা? নতুন চারা থেকে নতুন গাছ বেরোবে, যারা আমাদের দেশের মানুষকে, বাংলার মানুষকে ছায়া দেবে, অক্সিজেন দেবে। আপনারা বিশ্বাস করুন, আমার প্রজন্ম, আমরা নিজেরা বেশি দিন বাঁচব না, কিন্তু কাদের হাতে আমাদের দেশটাকে ছেড়ে যাবে? কাদের হাতে আমাদের ছেলেপুলেকে ছেড়ে যাবে? কাদের হাতে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ঘাট, রেল স্টেশন, পার্লামেন্ট, অ্যাসেম্বলি, পঞ্চায়েত কার হাতে ছেড়ে যাবে? লুটেরাদের হাতে, চোরদের হাতে, জোচ্চোরদের হাতে। এই জন্য নতুন প্রজন্মকে আমরা তৈরি করেছি। ওদের কাছে কোনো ফ্রেশ মাল নেই, আর আমাদের কাছে এই যে আপনি পেয়ারা দিয়েছেন,
ওই রকম একদম সারহীন ফ্রেশ মাল আছে, তাই তো? হবে লড়াই, হবে লড়াই, একসাথে হবে। পঞ্চায়েত নির্বাচনে যারা ভোট লুট করেছে তাদের পাই পাই হিসেব বুঝে নেওয়ার জন্য প্রত্যেকটা বুথে বাহিনী রেডি থাকবে। আর যারা মনে করছে वोट का बक्सा बदलेंगे, जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदल कर रख दिया जाएगा। আমাদের প্রতীক কি কাস্তে? তো হ্যাঁ, কাস্তে খুব ধারালো হয়, ফসল কাটে, কিন্তু ভোট লুট করতে হলে বুঝে মুর্শিদাবাদের ছবিতে দেখেছেন তো, এই হাতটাকেও কাস্তের মতো এরকম বাঁকাতে হবে, আর তারপরে গলায় না ঘাড়ে রাখলেই হবে। হবে তো? আর কিছু বলার দরকার আছে? আপনাদের বলার দরকার আছে, আমার না। আমি তো এতদিন ধরে বলে 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 ক্লান্ত হয়ে গেছি। এখনো দুটো মিটিংয়ে যাবো, ওরা বারবার ঘড়ি দেখছে। আগামী কয়েকদিন আপনারা সৃজনের কথা বলবেন, সেলিম ভাইয়ের কথা বলবেন, অধীর চৌধুরীর কথা বলবেন, কাস্তে হাতুড়ি তারার কথা বলবেন, ইন্ডিয়া ব্লকের কথা বলবেন, চোর চোরটা চেনানোর কথা বলবেন। এই জন্য মমতা লুকোপ্রাস লাগিয়েছিল, এই জন্য মিথ্যা মামলা, এই জন্য সন্ত্রাস করেছিল, যাতে একজন মানুষ আরেকজন মানুষের কথা না বলতে পারে, চায়ের দোকানে রাস্তাঘাটে কথা না বলতে পারে। তাহলে আপনারা বলবেন, আপনার আত্মীয় স্বজন মা বোনদের কাছে বলবেন। ওরা মা বোনদের কি বলছে? বলে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, বলছে না? আচ্ছা 500 টাকা কি ভান্ডার? বাঙালি কি ভাঁড় আর ভান্ডার ভুলে গেল? চাহাতে আসে মনে পড়ে গেল, ছোটবেলায় যখন খুচরো পয়সা আমরা জমা করতাম না, চারানা আধুলি, ওটাকে কি বলতো? ভাঁড় বলতো না? মাটির ভাঁড় হতো না, লাল সাদা রং রং দেওয়া থাকতো। সেইখানে দাঁড়িয়ে 500 টাকা হাজার বলছে। আরে ভান্ডার তো যেটা পার্থ চ্যাটার্জি আর অর্পিতার ফ্ল্যাট থেকে বেরিয়েছে, 2000 টাকার নোটের পাহাড়, ওরা ভান্ডার লুট করেছে। সেই লুটের